আসসালামু আলাইকুম। গুডি টক্সের নতুন একটা পর্বে আলোচ করি। আজকে হাজির হয়েছি নতুন একজন অতিথির সাথে। যিনি আজকে অতিথি হিসেবে আছেন, তিনি কোনো রাজনীতিবিদ না, কোনো নেতা না, তিনি একজন সাধারণ মানুষ, যিনি গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, অভ্যুত্থানের পাশে থেকেছেন, ফেসবুক পোস্টের মাধ্যমে পাবলিক উদ্বুদ্ধ করেছেন। আজকে ওদের স্টুডিওতে আছে তেমন একজন মানুষ, যিনি চান সুন্দর একটা রহনপুর পৌরসভা, সুন্দর একটা চাঁপাইনবাবগঞ্জ দুই বা চাঁপাইনবাবগঞ্জ জেলা কিংবা বাংলাদেশ। তো আজকে আমরা সরাসরি অতিথি পেয়ে চলে যাবো। আমাদের আজকের অতিথি মোহাম্মদ নয়ন আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। যাক, অনেক কষ্ট করে সারাদিন ফ্যামিলিকে টাইম দেওয়ার পর সন্ধ্যার পর আপনি আমার স্টুডিওতে আসলেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। আমার মতো একজন সামান্য মানুষ, নগণ্য মানুষকে আমন্ত্রণ করে টকশোতে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। না না, আপনি মোটেও নগণ্য মানুষ না, কারণ আপনাকে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রু অনেক কিছুতে দেখতে পাই। আপনাকে আমি 24-এর অভ্যুত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক আপনাকে নিয়ে দেখেছি। আপনি বিস্তর চিন্তা ভাবনা করেছেন আমাদের রহনপুরকে নিয়ে। আর রহনপুরকে নিয়ে যে মানুষটা চিন্তা ভাবনা করে তাকে আমি কখনোই নগণ্যের কাতারে ফেলতে পারবো না। আমি অবশ্যই তাকে রহনপুরের একজন রত্ন হিসেবে নিব। তাছাড়া আপনার সাথে আমাদের বাংলাদেশের রত্ন আদি ভাইয়ের একটা সুসম্পর্ক ছিল, সে ব্যাপারে আমরা যাব। তো এখন আমরা প্রাথমিকভাবে শুরু করি, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, হ্যাঁ, প্রায় কত বছর? আমার আমি ফার্স্ট টাইম লেবানন যাই। সেখানে 4 বছর 3 মাস কাজ করার পরে করোনা আসলো এবং লেবানন দেউলিয়া হয়ে গেল। দেউলিয়া হলে যে কি হয় আমি নিজ চোখে দেখেছি। পরে তখন চার্টার ফ্লাইটে আমি আবার দেশে চলে আসি। ওটা ক্লোজ হয়ে যায়, অনেক টাকা লোকসানও হয়। এরপরে অন ইয়ার্স স্টে করি দেশে, বিয়ে শাদী হয়। বাচ্চা দেখার আগে আবার সৌদি আরব চলে যাই। সৌদি আরব যাওয়ার পরে 10 দিন পরে যখন ডিউটিতে জয়েন করি তখন আবার আমার মেয়ে হয়। এরপরে আবারও 4 বছর 3 মাস। 4 বছর 3 মাস পরে কোম্পানি ক্লোজ হয়ে গেল। তখন হঠাৎ করে দেশে আসা লাগলো। তা আমি একটা জিনিস ভাবছি, 4 বছর যেন আমার জন্য একটা কিরকম বাজে সংকেত দেয় আসলে, বিদেশে থাকলে। তো এখন দেশে আসছি, ব্যবসা বাণিজ্য শুরু করেছি। আশা করি আল্লাহ টিকিয়ে রাখবে। বউ বাচ্চা ফ্যামিলি নিয়ে কিছু করবো, এই চিন্তা করে আছি এখন। এটা মোটামুটি 8.5 বছর বিদেশের মাটিতে পার। পার। তো 8.5 বছর আপনি বিদেশের মাটিতে থাকলেন, অনেক কিছু দেখেছেন। তো আজকে যেহেতু আমাদের টপিকটা, মূল টপিক হচ্ছে যানজট নিয়ে, তো যানজট নিয়ে ওইখানে যে রাস্তাঘাট, আমাদের যে রাস্তাঘাট, এটা বিস্তর ফারাক আছে। তবে কি মনে হয় যে আমাদের চাইতে ওদের ডিফারেন্ট গুলা কেন, কি কারণে ওদের গুলা এত উন্নত, আমাদের গুলা এত কম, বা আমাদের গুলা উন্নত না? এইখানে একটা ব্যাপার আছে। আমাদের দেশে নির্বাচন হওয়ার আগে প্রতিশ্রুতি দেওয়া এবং তারপরে ক্ষমতায় যাওয়ার পরে প্রতিশ্রুতি ভুলে যাওয়া, এবং যে যোগ্যতার ব্যাপার আছে একটা, যে এলাকা নিয়ে কি চিন্তা করে, বর্তমান নিয়ে চিন্তা করে না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। কারণ ওইসব নগর পরিকল্পনা করা হয় 100 বছর 200 বছর, জনসংখ্যা কিভাবে বাড়ছে, পরবর্তী 20 বছর 50 বছর পরে কিভাবে এখানে জ্যাম হতে পারে, ওই অনুযায়ী নগর পরিকল্পনা করে নগর তৈরি করা। আর আমাদের এখানে অপরিকল্পিত, সেই ব্রিটিশ জামানার রাস্তাঘাট ব্রিজ যেগুলো রেখে গেছে ওগুলোই আছে, পরিবর্তন কি আসছে? আসে না। আর আমাদের 3 থানার কেন্দ্রস্থান, বাণিজ্যিক কেন্দ্র বলো, সবকিছুরই একটা কেন্দ্র কিন্তু রংপুর। এটা রাজধানী। এখানে মানুষ আসবে, এটা নিয়ে আমরা গর্ব করি এবং অহংকার করি কিছু ক্ষেত্রে। কিন্তু একটু কারেকশন করবো, 3 থানা না 7 থানা। সেটা হচ্ছে আমাদের রহনপুরকে 7 থানার রাজধানী বলবো না, 7 থানার লোকের আনাগোনার একটা বাণিজ্যিক কেন্দ্র। connected আপনি নাচল, গোমাস্তপুর, ভোলাহাট, এটা তো আমরা আছি। পাশাপাশি শিবগঞ্জের একটা অংশ আছে, পাশাপাশি আপনি সাপাহার, পোরশা, নিয়ামতপুর। আপনি একটা যে চিন্তা করেন, আমাদের এখান থেকে রহনপুর থেকে মাত্র 12 কিলোমিটার পরে নিয়ামতপুর শুরু। হ্যাঁ হ্যাঁ তারা কিন্তু রহনপুর মুখী। আপনি যদি রহনপুর, আপনার বাড়ির পাশে ইসমাইলি কলেজ যদি যান, আপনি অসংখ্য ছেলে পাবেন যাদের বাড়ি রসুলপুর ইউনিয়ন, হ্যাঁ যাদের বাড়ি ছাউর ইউনিয়ন, তারা কিন্তু চলে আসছে আপনার রহনপুর লেখাপড়া সুবিধা রংপুরে করে। লেখাপড়া করছে। তাহলে তাদের একটা অংশ, আপনি যদি এদিকে আপনি পোষা অঞ্চলের দিকে কিছু চলে যান, তাদের একটা হিউজ একটা অংশ চলে আসে আমাদের এই রহনপুরে লেখাপড়ার উদ্দেশ্য হ্যাঁ। বা ব্যবসা বাণিজ্য বা কোনো কিছু পণ্য ক্রয়ের জন্য হোক, তারা কিন্তু চলে আসে রহনপুরে। তো এখন আমার যেটা কথা, যে আপনি যে রাজনীতিতে যোগ দিলেন, এটা কিভাবে শুরু হলো? আপনি অভ্যুত্থানের পরে রাজনীতিতে যোগ দিয়েছেন এনসিপিতে। আপনার হাতে আরো বেটার অপশন ছিল, বা আরো অপশন ছিল, বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল। আপনি এই দুইটাকে বাদ দিয়ে আপনি একদম নতুন দল এনসিপি কে সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি আপনার? আমি এটা সম্পর্কে
ভালোভাবে বলি তাহলে বুঝতে পারবা। বিষয়টা হচ্ছে, যখন লাস্ট টার্মে শেখ হাসিনার যে লাস্ট টার্ম, ঠিক আছে, এই লাস্ট টার্মে আমরা যখন বিদ্যুৎ নিয়ে সমালোচনা করতাম বা সরকারের দুর্নীতি নিয়ে সমালোচনা করতাম, তখন ব্যাপকভাবে সাইবার বুলিং তো আছে, আবার মেসেঞ্জারের হুমকি। হ্যাঁ, তো আমি কিন্তু একদম খাঁটি কথা, আমি জিয়াউর রহমানের খুব বড় ভক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ধারণ করি এবং তার রাজনীতিটাকে ফলো করি। তারপরে বেগম খালেদা জিয়ার রাজনীতিটাও একবারে ভালোভাবে ধারণ করি। যে আপনাকে বেগম খালেদা জিয়াউর রহমানের রাজনীতি ধারণ করলে, আদর্শ মেনে নিলে আপনাকে যে বিএনপি হতে হবে, এটা কিন্তু না। আপনি বিএনপি থেকেও বেটার এই লোকগুলাকে ধারণ করতে পারলে। তো আমি তখন বিএনপি কে ধারণ করে বিএনপি করতাম। তারেক রহমান অনেকদিন যাবত দেশের বাইরে, 17 বছর। হ্যাঁ 19-17 বছর, আমি এদিকে প্রায় 8.5 বছর, মোটামুটি অর্ধেক সময় আমিও দেশের বাইরে। কিন্তু দেশের খবর তো রাখি, দেশের খবর রাখি, দেশের প্রত্যেকটা ইস্যু নিয়ে কথা বলতাম। তো আমি যখন বিদ্যুৎ নিয়ে একবার সমালোচনা করলাম, তখন আমাদের এলাকারই থানা সভাপতি, তার নাম হচ্ছে আওয়ামী লীগের থানা সভাপতি, ছাত্রলীগের, মূলত এটাই ছিল কেন্দ্র। তো বললো যে তারেক রহমানের খাম্বা তোমার পেছন দিয়ে ভরে দেওয়া হবে, আর তুমি কত বড় রাজনীতি করতে পারো, তুমি এলাকায় এসে রাজনীতি করো। দুঃখের বিষয়, তারা কেউ এলাকাতে নাই। আমি কাছে এলাকাতে রাজনীতি করছে, রাজনীতি করি বা না করি সেটা আলাদা বিষয়, ওর কমিউনিটিটাই নাই। এই যে অহংকারের পতন, এটা কিন্তু আল্লাহ দেখাইতেছে। আমার তো পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, কোনো রাজনৈতিক শক্তিও নাই, বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা, যেমন তুমি জানো রাজনৈতিক ভাবে বা আলোচনা সমালোচনা যাই করি, এই হিসাবে তুমি জানো, ফেসবুকে দেখেছো, আর এই হিসেবে প্রশ্ন করছো। তো আমি বিএনপি কে অন করতাম, তখন বিএনপি কে অন করতাম, আওয়ামী লীগের ব্যাপক সমালোচক ছিলাম। তারপরে তো এই যে ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন যখন শুরু হলো, মূলত আমি কোটা আন্দোলনটাকে খুব একটা সিরিয়াসলি নিইনি। যে আমার কাছে কথা হলো, আমরা 12 লক্ষ 11 লক্ষ থেকে 18 লক্ষ হয়েছি যে রোহিঙ্গা, আমরা এদেরকে জায়গা দিতে পারছি, খাওয়াইতে পারছি, কত কি করি। তো আমরা 1.5, 2 লাখ 3 লাখ, মানে সঠিক সংখ্যাটা মনে নাই, কয়েকটা মুক্তিযোদ্ধা আছে, এদেরকে আমরা চালাতে পারবো না, এই ধরনের চিন্তা ভাবনা ছিল আমার। তো নাতি এ, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের যে কোটাটা, এটা বিরোধী আনছিলাম, এটা বিরোধী ছিলাম। আমার ঘরে মুক্তিযোদ্ধার সন্তান আমার স্ত্রী, আমার বউ মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তি স্বভাবের মেয়ে, আমার বড় মামা, একবারে ভালোভাবে পরিচিত এলাকায়। উনি, আমার ওয়াইফ যেহেতু মুক্তিযোদ্ধার সন্তান, আমি তো এই সুযোগ পাবো কোটা থাকে। আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, আমার চাকরির দরকার নাই, আমার প্রয়োজন নেই। এই যে শেখ হাসিনা নির্বিচারে ভাবে গুলি বর্ষণ করতে বলছে, আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের রেমিটেন্সের টাকায়, আমাদের কৃষক, শ্রমিক, দিনমজুর সবারই যে কন্ট্রিবিউশন যে অর্থনীতিতে, এদের সবার টাকা থেকেই কিন্তু এই অস্ত্র কিনা হয়, আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। সেই টাকা দিয়ে গুলি কিনে সেই জনগণের উপরে গুলি করা হচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে। এইসব দেখার পরেও যদি কেউ মানে প্রতিবাদ না করে, আমি তো বলবো সে মানুষ না। তো আপনি এখনই একটা নাম বললেন যে একটা পৌরসভার একটা পোস্টে ছিল ছাত্রলীগের, ওর যখন থানা পর্যায়ে যাচ্ছে, থানা পর্যায়ে ছিল, আপনাকে সে হুমকি ধামকি দিত, এভাবে সে কিন্তু অনেককে হুমকি ধামকি দিত। ইনফ্যাক্ট তাদের যে গডফাদার ছিল, এখনো কিন্তু সে রহনপুরে আমাদের এই পডকাস্ট নিয়ে আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে বন্ধ করার জন্য। মাত্র 2টা এপিসোড আপলোড করেছিলাম আমরা, তখনই বন্ধ হুমকি দিয়েছিল, যা বন্ধ করাতে পারিনি এখনো। সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করেন, এই সময়ে আজকে আমরা যে এপিসোডটা শুট করছি, আজকে 12ই জুন, আমাদেরকে এই সময় এসে হুমকি দিচ্ছে 12ই জুন 2026, অথচ তাদের নেত্রী আজ থেকে 2 বছর আগেই পালিয়ে গেছে, এক কথায় পালাতক। পলাতক। এখন তাদের রাজত্ব কিন্তু এখনো আছে। যেমন আপনি যার কথা বলছেন, সে আছে, তার শিষ্যবৃন্দ আছে, তার গুরুবৃন্দ আছে। হ্যাঁ, আরো কথা বলি, এমনকি তাদেরই আমার গ্রামের হ্যাঁ, ইসব আলী কলেজের কোন এক পোস্টের কোন এক ছেলে, আমাদের ধর্মের না, মোটামুটি যারা বুঝার বুঝে নেবে, আমি চিন্তা আমাকে পেরেছি। আমাকে বললো যে তুমি 1 নম্বর আসামি, অভ্যুত্থানের আগে আমরা নাম লিস্ট করেছি, তুমি 1 নম্বর আসামি, তুমি ফেসবুকে সরকারের সমালোচনা করো, কোন ধরনের উন্নয়নমূলক কোনো কাজের প্রশংসা না করে শুধু সমালোচনা করো। আমি বলছি, উন্নয়ন তো ঠিক আছে, উন্নয়নের মূলাধুলায় যে কাজগুলো করছিল তো বলতে হবে, আমি দেশে না করি, আমি দেশে রেমিটেন্স প্রেরণ করি, তুমি কি বালের রেমিটেন্স প্রেরণ করো, কয় টাকা দাও, তো আপনি হ্যাঁ
কানে নিচে দিলেন না একটা? তা তখনকার পরিস্থিতি অন্যরকম। বাসায় কোনো পুরুষ মানুষ নাই, আমি কিন্তু বাসার একমাত্র সন্তান। আমার বাবা নাই, বাবা মৃত, আমি মায়ের একটা সন্তান। আমার মাকে, আমি অনুপস্থিত, আমার মাকে পুলিশে ধরে নিয়ে যাবে আমার কেসে। আমি 1 নম্বর, আপনি শোধিত তখন? হ্যাঁ সরিতে এই হুমকি চালিয়ে যাওয়ার আগের বছর তাদের এগুলো হচ্ছে। আল্লাহ কত তাড়াতাড়ি যে চোখের সামনে এরকম পুরস্কার দিবে আমাদের, রক্তের বিনিময়ে আসলেও এইরকম পুরস্কার, মানে জন্মের শান্তি। এখন যদি মহিলাও যায় তা আমার কষ্ট পাবো না, কারণ আমি এটা দেখছি। মাঝে মাঝে মনে হয় যারা এই অভ্যুত্থানে আমাদের জন্য জীবন দিয়েছে, কত পরিবার নিঃস্ব হয়ে গেছে, তাদের প্রতি আমরা আসলে প্রকৃতভাবে আমরা ঋণী, কিন্তু তাদের আমার কাছে এখনো তাদের ঋণের পরিশোধই করতে পারবো না তাদের আমার এখনো কান্না আছে এটার জন্য। বিশেষ করে আমাদের আদি ভাইয়ের কথা বলতে গেলে আমি অনেক ইমোশনাল হয়ে যাই। আমার এখনো মনে হয় আমি হাদি ভাইয়ের কবরে গিয়ে ওখানে জিয়ারত করি এবং সংবাদ সম্মেলন করে আমি আমার মনের কথাটা জানাই যে হাদি ভাই তুমি কি করে গেছো, আর তুমি মরার পরে এখন মানুষ কি করতেছে। তোমার যে স্বপ্ন, আমার বিপ্লবী ভাইগুলা যারা দেশের জন্য রক্ত দিয়েছে, নির্বিচারে শেখ হাসিনার গুলি খেয়ে মারা গেছে, বারান্দায় দাঁড়িয়ে কোলের বাচ্চাটা পর্যন্ত হেলিকপ্টার থেকে গুলি করা পরে মারা গেছে, এগুলো মানে আমার বলতে গেলে একেবারে আমি ঠিক থাকতে পারি না। আমার মানে মাথায় খারাপ হয়ে যায়। আমার অলরেডি কান্না করতে শুরু আমার করেছেন। হাদি ভাইয়ের কথা মনে পড়লে আমার কান্না আছে, কারণ অভ্যুত্থানের পরে আমি হাদি ভাইয়ের সাথে যোগাযোগ করছিলাম। আমার হাদি ভাইয়ের সাথে সাক্ষাৎ করার খুব ইচ্ছা ছিল জীবনে, যে আমাদের দেশে এরকম রত্ন জন্ম নেবে এটা মানে চিন্তার বাইরে। তো বেশি দিন বাঁচতে পারেনি আমাদের আসলে পার্শ্ববর্তী দেশ, হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ বাঁচতে দেয়নি, যেটা তো আমরা এখন সবাই কনফার্ম। রিসেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায় গেছে 1000 বছর বাইরে গেছে আমাদের মধ্যে, 1000 বছর বাইরে থাকলে আর আরো বেশি বাংলাদেশ যতদিন থাকবে হাদি ভাই থাকবে। হাদি ভাই থাকবে। রিসেন্টলি লাস্ট উইকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিষয়টা ক্লিয়ার করেছে, কিন্তু একদম clear করেছে, যে একদম। কারা এই খুনিদের আশ্রয় দিয়েছে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 2 2 4 হয়। যারা এই খুনিদের আশ্রয় দিয়েছে, যারা তাদের রেস্কিউ করেছে, তারা অবশ্যই তারা কোনো না কোনো ভাবে জড়িত আছে। আমি বর্তমান ইস্যু নিয়ে একটা কথা বলি, জড়িত আছে ঠিক আছে, কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় ভারতের কোনো সমস্যা নাই, তারা কমফোর্ট থাকে। হ্যাঁ, comfort। কেন কমফোর্ট থাকে? যে তাদের হয়ে আমাদের দেশ অন্য কেউ শাসন করছে। বাংলাদেশকে ওনই করে না আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আমার সমস্যা নাই, বাংলাদেশকে ওন করুক, বাংলাদেশি হিসেবে রাজনীতি করুক, বাংলাদেশ পন্থার রাজনীতি করুক। বিএনপির কথা বলি, এটা বাংলাদেশ পন্থার রাজনীতি করে। আমাদের জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেন মরতে হয়েছে? বাংলাদেশ পন্থার কারণে মরতে হয়েছে। বাংলাদেশ পন্থা। খালেদা জিয়াকে এত অত্যাচার করলো, এত অত্যাচার করলো, তারেক রহমানকে দেশে থাকতে দিল না, মুসলেখা দিয়ে দেশের বাইরে যেতে হলো। একটা মাত্র ব্যক্তি বেঁচে আছে পুরুষ মানুষ হিসেবে জিয়া পরিবারে, তিনি তারেক রহমান। তো একজন মা কি পারে সন্তানকে বিপদের মুখে ঠেলে দিতে? না। যার কারণ বাইরে গেছে, মুসলিকা দিয়ে যাক, যাই দিয়ে যাক, এটা প্রত্যেকে চাইবে নিজের যে আমানত, নিজের যে ভবিষ্যৎ, এটা টিকিয়ে রাখবে, বংশের যে পরম্পরা, নাহলে তো আগাবে না, শেষ। ওরা তো চেয়েছিল এই পরিবারটা শেষ হয়ে যাক, শেষ হয়েছে একদম। আল্লাহর অশেষ ইচ্ছায় বেঁচে আছে, উনি দীর্ঘজীবী হোক, আরো বাংলাদেশ পন্থী রাজনীতিটা ভালোভাবে করুক, এটা আমি চাই। তো আমরা ন্যাশনাল ইস্যু নিয়ে আমরা কোনো কথা বললাম, এবারে আমরা একটু পৌর ইস্যুতে চলে আসি। পৌর ইস্যুতে যদি আমি হাতে গোনা 5টা টপিক ধরতে যাই, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যানজট, সেই যানজট আমরা একটু পরে কথা বলি। তার আগে আমাদের রংপুরের জলবদ্ধতা নিয়ে কথা বলি। আমার স্টুডিওর নিচে তেঁতুল মোড়, 5 মিনিট বৃষ্টি হলে জলবদ্ধতা হয়। আপনার কলেজ মোড় জলবদ্ধতা হয়। আপনি যেখানে দোকান করেছেন নুনগোলা, জলবদ্ধতা হয়। তো একটা ক শ্রেণীর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা, দ্বিতীয় আয়কারী পৌরসভা। আমাদের রাজস্ব আয় কিন্তু কম নাই, কিন্তু এই যে উন্নয়ন গুলো হচ্ছে না, ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে না। আপনার এখানে মতামতটা কি, যে এটা কিভাবে একটা সুরাহা টানা যায়? এটা নিয়ে ব্যাপক পরিকল্পনার দরকার আছে, এবং আমাদের এই পৌরসভায় যিনি মেয়রের দায়িত্বে আসবেন, এখন তো কেউ নাই, এখন কেউ নাই। যিনি দায়িত্বে আসবেন তিনি যদি এই পরিকল্পনা নিয়ে আসেন, বা তিনি যদি পরিকল্পনা নাও করতে পারেন, তো আমাদের এলাকায় অনেক মেধাবী ছেলে আছে, তোমার সাথে হয়তো আলাপ হয়েছে অনেকে এই বিষয়ে। তো সবার মতামত নিয়ে আগামী 100 বছর চিন্তা করে পরিকল্পনা, ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা সম্প্রসারণ। কারণ
তুমি যদি যানজটের জন্য শুধুমাত্র কলেজ মোড় নিয়ে চিন্তা করতে হলে হবে না। এখন এটা পুরো রহনপুর পৌরসভার একটা ইস্যু, যানজট। হ্যাঁ, যানজট। তো প্রত্যেকটা রাস্তাকে সম্প্রসারণ করতে হবে, এখানে একটা ব্যয়বহুল বাজেটের দরকার আছে, এবং অবৈধ স্থাপনা এবং কিছু বৈধ স্থাপনা রাস্তার পাশে আছে, এই সব ম্যানেজমেন্টের বিষয় আছে। তো এইগুলো নিয়ে বিস্তার পরিকল্পনা এবং বড় একটা বাজেটের ব্যাপার আছে। এসব নিয়ে আমাদের যারা নেতৃত্ববৃন্দ আছে, আঞ্চলিক নেতা আছে, এখন তো সংসদ সদস্য আছে আমাদের রহনপুরের, আগেও ছিল, আগেও ছিল, কিন্তু কোনো সময়ে আমাদের রহনপুর, আমরা রহনপুর নিয়ে যে এত গর্ব করি, আমাদের এই এলাকায় বাণিজ্যিক কেন্দ্র, আমাদের এখানে ইম্পোর্ট হওয়ার কথা ছিল, হয়নি। তো বিষয়টা হচ্ছে আমাদের এই রহনপুরে কেন কেন জানি বুঝতে পারি না, সবকিছু উন্নয়ন বাধাগ্রস্ত হয়ে যায়। কিসের জন্য? এটা রহস্যটা কি? আপনি রহনপুরটা যদি দেখতে যান ভৌগোলিক ভাবে, এত সুন্দর সুবিধা কিন্তু ড্রেনেজ ব্যবস্থার জন্য রহনপুরে যে সুবিধাটা আছে, অনেক বড় বড় শহরে এটা উত্তর নাই। আমাদের নদীটা পুনর্ভবা চলে গেছে, আপনার ধরে বলিয়া থেকে কি করলো, বলিয়া থেকে শুরু করে কাঁচিগ্রামতে বের হয়ে গেল নদীটা। তাহলে আমাদের এখন রহনপুর পৌরসভার পাশ, ইনফ্যাক্ট আমাদের যে পৌর ভবন থেকে নদী মাত্র 100 মিটার, 100 মিটার মাত্র। তাহলে একটা খাড়ি আছে, যে খাড়িটা চলে গেল আপনার এইখান দিয়ে নদী, পুনর্ভবা নদী থেকে পৌরসভার সামনে থেকে এটা যেটা শুরু হয়েছে, শুরু হয়ে একদম সরাসরি কলোনি মোড় দিয়ে ইউটার্ন করে আসানপুর দিয়ে ধানসুরা দিয়ে একদম চলে যাচ্ছে, একদম আত্রাই নদীতে ঠেকছে এটা। তাহলে পুনর্ভবাই শুরু, আত্রাই নদীতে শেষ। তাহলে আপনার ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আপনার সবচেয়ে সহজ হচ্ছে যে কোনো একটা পকেট ড্রেন থেকে মাস্টার থেকে খাড়িতে কিংবা নদীতে। তাহলে কিন্তু কোনো জলাবদ্ধতা হওয়ার কথা না, না। কিন্তু রহনপুরে জলাবদ্ধতা হচ্ছে, এটা কি পরিকল্পনা নাই? পরিকল্পনা নাই। আমি তো বললাম যে আমরা চিন্তা করি আমি 5 বছরের জন্য ক্ষমতায় আসছি, 5 বছরের জন্য জনগণের সেবা করব, কিন্তু 5 বছর না, যে কেউ আসুক এবং শুরু করুক, আগামী 100 বছর আমাদের আগামী প্রজন্ম প্রশংসা করবে যে আমাদের বাপ দাদার আমলে কিছু মানুষ এই পরিকল্পনা করেছিল এবং এরা এই শহরটাকে এইভাবে গুছিয়ে গেছে, যার কারণে আমরা এখন সুফল ভোগ করতে পারছি, তখন তারা প্রশংসা করবে। আর এটা যদি না করা হয় তো আগামী প্রজন্ম আমাদের গালি দেবে। আমরা এখন আধুনিক যুগে বসবাস করছি, কে মঙ্গলে যাচ্ছে, কে চাঁদে যাচ্ছে, অনেক কিছু হচ্ছে, না আমাদের দেশে আমরা এই সামান্য ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কথা বলছি, আমাদের যানজট নিয়ে কথা বলছি, মানে আমাদের তো মানে ওইদিকে নজর দেওয়ারই ইয়া থাকে না, অবকাশ নাই, মানে অবকাশই নাই। তো এখন আপনি একটা কথা বললেন যে রেল বন্দর নিয়ে, যে রেল বন্দর হচ্ছে না, একটা জিনিস জানাই দিই, রেল বন্দর অলরেডি 2017 সালে রহনপুরে হয়ে গেছে। অলরেডি নেপাল, ভারত, বাংলাদেশ 3 দেশের সম্মিলিত স্মারক চুক্তি অনুসারে কিন্তু বর্তমানে রহনপুর রেল বন্দর। কিন্তু রেল বন্দরে কোনো ফ্যাসিলিটি নাই। রেল বন্দর হতে কি কি প্রয়োজন আছে, সেটা হচ্ছে প্রশস্ত কয়েকটা লাইন থাকতে হবে, একটা ট্রেনের স্টপ বা টার্মিনাল, এক কথায় বন্দর মানে তো টার্মিনাল। টার্মিনালের জায়গাতে রহনপুরের টার্মিনাল মাত্র 2টা লাইন টার্মিনালের ক্ষেত্রে, তো এখানে আরো অনেকগুলো লাইন লাগবে, প্রয়োজন আছে। ক্লিনিং পয়েন্ট লাগবে, যে একটা গাড়ি আসবে দাঁড়াবে, ওটা ক্লিনিং হবে, ওটা ক্লিনিং পয়েন্টের জন্য লোক থাকবে অনেকগুলা, অনেক ফ্যাসিলিটি আছে। লোড আনলোডের একটা ব্যাপার থাকবে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে হবে নতুন ভাবে। এখন আপনার এখানে লোড আনলোডের ব্যবস্থা করতে যাবে, ধরেন একটা মালগাড়ি থেকে একটা পণ্য আসলো, সোনামসজিদে বন্দরে আমরা দেখি ওপার থেকে পাথর আসছে, পেঁয়াজ আসছে, গম আসছে, চাল আসছে, সবই আসছে, লোড আনলোডের জায়গা আছে। এখন আপনার রহনপুরে রেল দ্বারাই নিয়ে আসলো, ধরেন ভারত থেকে আসুক বা নেপাল থেকে আসুক, রেলের মাধ্যমে রেলের একটা পাথর আসলো, রহনপুরে আনলোড হবে। আনলোডটা হবে কোথায়? রেলের জায়গা কিন্তু বিস্তর জায়গা তো আছে। আপনি রহনপুরে যে পরিমাণে রেলের জায়গা আছে, আপনি হাজার হাজার ট্রাক দাঁড় করাতে পারবেন, কিন্তু বর্তমান যেটা পরিস্থিতি, আপনি একটা মোটর সাইকেল রাখার জায়গা নেই, অথচ রেলের জায়গা আছে, হাজার হাজার ট্রাক হবে, কিন্তু একটা মোটর সাইকেল আপনি বর্তমানে রাখতে পারবেন না। তাহলে এই যে অবৈধ দখলটা, যেটা জন্য নাজমুল জাহান রুবেল চাচা আমাদের খানগঞ্জ পয়েন্টের, ভাই আমার সাথে খুব ভালো কানেক্টেড, আমাদের সাথে খুব ভালো কানেক্টেড, আমাদের রেসপন্স আমাদের খুব স্নেহ করে, আমার তো যখন যা প্রয়োজন দেয়। এখন রুবেল কাকা কিন্তু এটা নিয়ে পার্কিং এর একটা ব্যবস্থা করার জন্য উপর মহল থেকে চেষ্টা করে অনেক কিছু করেছিল, কিন্তু পরবর্তী ওনাকে লাঞ্ছিত হতে হয়েছে। ওনার অনেক এককভাবে ওনার অনেক চেষ্টা, মানে অনেকেই জড়িত আছে, কিন্তু ওনার মানে এই ব্যাপারে এককভাবে অনেক মানে যে কাজ করার স্পৃহাটা অনেক বেশি ওনার। কিন্তু ওই যে উনি কোনো ক্ষমতার চেয়ারে নাই, ক্ষমতার চেয়ারে নাই, ঠিক আছে, ক্ষমতার চেয়ারে নাই। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে
এখানে অবৈধ স্থাপনা যখনই হাত দিতে যাওয়া যায়, তখন একটা, আমি এর আগে যখন ভাঙা হয় পার্কিং এর জন্য, তখন কিন্তু একটা ন্যারেটিভ সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে রুবেল খান পরে গিয়ে আবার দখল করে মার্কেট করে নিবে। হ্যাঁ, এই ধরনের একটা আলাদা ছিল। যাই হোক, এগুলো মিথ্যা ন্যারেটিভ। আমাদের এলাকার উন্নয়নের জন্য উনি কিন্তু চেষ্টা করেছে, কিন্তু ভুল একটা ন্যারেটিভ সৃষ্টি করে ওনাকে বাধাগ্রস্ত করা হয়। এমনকি হয়তো আমি জানি না, কারণ দেশের বাইরে ছিলাম, হেনস্থা করা হয়েছে হয়তো। তো আমি দেশের বাইরে। অপমানজনক ভাবে রুবেল মাস্তানি করছে, এসব কথা রিসেন্টলি আমাদের ঈদের পরে উনি ছিলেন। এইসব যারা বলেছে, এইসব যারা বলেছে যে রুবেল ভাই এটা করছে সেটা করছে, এটা ঠিক না। এক কথায় এরাই কিন্তু আসল অবৈধ যে দখলদার আছে না, এরাই আসল দখলদার। বিষয়টা হচ্ছে সরকারের জায়গা, তুমি বসবাস করছো, প্রতিষ্ঠান আছে, ঠিক আছে, সরকারের প্রয়োজনে যদি সরকার কিছু করতে চায়, তুমি বাধা দিতে পারো না। যেভাবে বসছো সেভাবে ছেড়ে দিতে হবে, কারণ এটা আমাদের দিচ্ছে না, আমাদের দেশ এবং জনগণের স্বার্থে এটা করতে হবে তোমাকে। তারা কিন্তু বাধা দেয়নি, যারা অবৈধ দখলদার আছে তারা কিন্তু বাধা দেয়নি, বাধা দিচ্ছে এটাকে। এখানে হচ্ছে কি 100 জন অবৈধ দখলদার আছে, হয়তো 50 100 জনের মধ্যে 100 জনই যাবে যে কোনো মুহূর্তে সরকার চাইলে আমাকে সরতে হবে এখান থেকে। কিন্তু যখন একটা সরানোর ব্যাপারে প্রক্রিয়া আসছে, তখন যারা প্রতিনিধি আছে এলাকার, তাদের দ্বারস্থ হচ্ছে। আপনি এলাকার প্রতিনিধি, ধরেন আপনি মেয়র, ধরেন আপনি এমপি, ধরেন আপনি মন্ত্রী, ধরেন আপনি অন্য কিছু, আপনার দ্বারস্থ হচ্ছে আমরা। ভাই একটু দেখেন, আপনি তখন চিন্তা করছেন যে আমার 100টা লোক এসছে, 100টা লোক, ওর বাড়িতে 8-10টা করে ভোট, 1000 ভোট আমার আছে। আপনি তখন কি করছেন? ওদের সাপোর্ট দিচ্ছেন। কিন্তু একটা জিনিস আপনি বুঝছেন না এখানে, যে আপনি 100টা লোককে সাপোর্ট করতে গিয়ে আপনি এই যে রহনপুর পৌরসভায় 35,000 ভোটার, আপনি 34,000 বয়স মানুষকে আপনি তুলে ঠেলে দেবেন, তাহলে আপনার ভোটটা বাড়লো নাকি কমলো? কমলো। আর পুরো এলাকার একটা উন্নয়ন, একটা জায়গা বা একটা অঞ্চল কিভাবে উন্নত হয়, সে এলাকায় কি আছে, ইনকামের সোর্স কি, এইসব ব্যাপারে চিন্তা করে কিন্তু ওই উন্নয়নটা আছে। মানব যে আমাদের এলাকার যে জনগণ আছে, তাদের জীবন মানের যে উন্নয়নটা ঘটবে, তাদের নতুন ভাবে কর্মসংস্থান হবে। এই জায়গাগুলো তৈরি হবে কোথা থেকে? একটা পোর্ট হলে, হ্যাঁ, ভালো কিছু প্রতিষ্ঠান হলে কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু একজন জনপ্রতিনিধি 100 বা 1000 ভোটের জন্য এই উন্নয়ন কাজটাকে বাধাগ্রস্ত করলো। সে কি করলো? পুরো একটা অঞ্চলের উন্নয়ন, জীবন মানের উন্নয়নকে বাধাগ্রস্ত করলো। এটা সে বুঝতে পারছে না। থমকে গেল। আপনি শুনেছেন কিনা জানি না, ছোটবেলা থেকে শুনে আসছি যে একটা খয়রাবাদ থেকে একটা বাইপাস লাইন হবে, রোড হবে। ওই খয়রাবাদ থেকে বাইপাস রোডটা শুরু হয়ে উঠবে ধুলাউড়িতে, যেটা পুরোপুরি মাঠের মধ্যে দিয়ে যাবে। শুনে আসছে, কিন্তু আমার বয়স বর্তমানে 32, আপনার বয়স 35। শুনে আসছে। হ্যাঁ, আমার তো একই বয়স, আপনার 32। 32। তো ঠিক আছে, তো এই বয়স থেকে আমরা শুনে আসছি যে একটা রাস্তা হবে, আজ অব্দি হচ্ছে। এর আগে শুনেছিলাম বাজেটও এসেছিল, ফেরত চলে গেছে, বিভিন্ন ইস্যু কারণে হয়নি। ইস্যু তো আছে। আমাদের এলাকাটার উন্নয়ন কে বাধাগ্রস্ত করছে? এদের পিছনে কারা? চক্রটা কি? আমাদের এই অঞ্চলের লোকজনকে ক্ষতিগ্রস্ত করে কার লাভ? যে বাধাগ্রস্ত করছে তারও তো ক্ষতি হতেছে, তার ভবিষ্যৎ প্রজন্ম তো এখানে বসবাস করবে। হ্যাঁ, তার ভবিষ্যৎ প্রজন্ম তো বিপদে পড়বে, রাস্তায় গেলে যানজটে পড়বে। দেখা যাচ্ছে একটা পোর্ট নাই, হয়তো এই এলাকায় পোর্ট হলে অনেকে ব্যবসায়িক তৈরি হবে যারা আমদানি করবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি হবে, যানজট থাকবে না। তো এই এলাকাটা উন্নয়নটাকে আমাদের এই এলাকার লোকজন বাধাগ্রস্ত করছে, কারণটা কি? আপনি যে এখন একটা কথা বললেন যে যে বাধাগ্রস্ত করছে তার ফ্যামিলি বা তার উত্তরসূরিরা বসবাস করবে, যদি আমরা এটা সঠিক প্রেক্ষাপট দেখতে যাই ভিন্ন। যেমন আমি আপনাকে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের সাবেক এমপি জিয়াউর রহমান। সাবেক এমপি জিয়াউর রহমান, উনি 5ই আগস্টের পর থেকে নিখোঁজ। আমরা নিখোঁজ বলি, নিখোঁজ। হ্যাঁ নিখোঁজ বলি। উনি আছেন কোথায়? লালমনিরহাটে। রিউমার অনুযায়ী, উনি লালমনিরহাটে আছেন। এমনকি জন্মস্থান, এমনকি উনি নাকি চা সম্পদ তৈরি করেছিলেন সমস্ত লালমনিরহাটেই করেছিলেন, রহনপুরে করেননি। এবার রহনপুরে উনি করেননি, উনি করেছেন লালমনিরহাটে। উনি বর্তমানে শুনছি লালমনিরহাটে আছেন, কেউ কেউ বলে ইন্ডিয়ায় আছে। আচ্ছা, সে যেখানেই থাকে। এখন আমি যেটা বলি যে উনার তো লাভ হয়েছে, উনার ফ্যামিলি যদি লালমনিরহাটেই থাকে সেখানে চলে গেল। এবার আমাদের ক্ষতিটা কি আমি আপনাকে বলে দিই। স্টেডিয়াম আসার কথা ছিল, কনসার্ট চলে গেছে। তারপর বিজিবি ক্যাম্প হওয়ার কথা ছিল, রহনপুর বিজিবি ক্যাম্প গোবরাতলায় গেছে। এটা বিশেষ, এই বিষয়টা খুব খারাপ লাগে ওখানে আছি যখন, না, এটা বিশাল একটা ফেলিওর আমাদের নেতাদের।
রহনপুর পাওয়ার প্ল্যান্ট হওয়ার কথা ছিল, আমরাই চলে গেছে। রহনপুর ফায়ার সার্ভিস তেঁতুলতলা চলে গেছে। ইনফ্যাক্ট আমাদের এই যে চন্দনায় যে পাওয়ার প্ল্যান্টটা আছে সেটাও রহনপুরে আসার কথা ছিল, জায়গা ছিল, কিন্তু সেটা নাচল উপজেলায় হস্তান্তর করা হয়েছে। কেন বলা হয়েছে আমি জানি না। তাহলে রহনপুরে যে ক্ষতিটা একটা মানুষ করে গেছে, এত বড় বড় একটা কাজ এসেছিল, ক্ষতি করে গেছে, সে মানুষটা কিন্তু রহনপুরে থাকছে না। সে কখনো চিন্তা ভাবনাই করেনি রহনপুরে থাকার। তাহলে নেতার ছেলে আমার রহনপুরে থাকবে, সো নেতা যে উন্নয়ন করবে এটা কখনো ভাবাই ভুল। এটা নেতা ছেলে তো থাকছে না। নেতা থাকছে না, আর সবচাইতে বড় বিষয় হলো তিনি যেহেতু আমাদের স্থানীয় ছিলেন না, তিনি বন করতেন না আমাদের। না, আর আমাদের বিশেষ করে আমাদের ভোট বিলাসের পূর্ণ ভেবেছিলেন, ভোট বিলাস করবো আমরা, আর ওটাই করেছে, ওটাই করেছি। ওটাই করেছে। তো আমাদের শোনো, পিছনের কথা বলতে গেলে অনেক কিছু চলে আসবে, কিন্তু আমরা এই যে এখন ইয়াং জেনারেশন 5 আগস্টের পর থেকে যেভাবে সজাগ আছি, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলছি, ন্যাশনাল ইস্যু, আঞ্চলিক ইস্যু, তো আমাদের এই আমরা এলাকার সন্তান হিসেবে আমাদের রহনপুর অঞ্চলটা নিয়ে যেভাবে তোমরা কাজ করছো এখন, যতটা ভোগাল তোমরা, এইভাবে আমরা যদি প্রত্যেকটা পরিবার থেকে এভাবে নিজেদের যে অবস্থান, নিজেদের যে ঝামেলাগুলো আছে এলাকায়, এগুলো সমাধান যদি করতে চাই, সবাই যদি একে অপরকে সহযোগিতা করি, দল মত নির্বিশেষে, আমি দল দেখি না, আমি এলাকার ছেলে, এমনি এলাকার ছেলে, আমাদের কি করতে হবে? এলাকার উন্নয়ন করতে হবে। অবশ্যই আমি তুমি দায়িত্বে নাই, যার দায়িত্ব আছে তাদের করতে বাধ্য করতে হবে। আর আমরা কিভাবে বাধ্য করবো? মানুষের সহযোগিতা। মানুষ, আমরা একটা কাজ করছি, মানুষকে সহযোগিতা করতে হবে যে হ্যাঁ, ইবাদত একটা ভালো কাজ করছে, নয়ন একটা ভালো কাজ করছে বা ভালো চিন্তা করছে, এটাকে মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে নেতা থেকে বড় নেতা, সংসদ, এমনকি মেন স্ট্রিমে আসুক, যে একটা এলাকায় এরকম জনগণ চায় উন্নয়ন হোক, কিন্তু নেতারা চায় না হোক। সব সব নেতাই না, কিছু কিছু নেতা, যেমন তুমি বললা, এভাবে বাধাগ্রস্ত করেছে প্রতিনিয়ত। কিন্তু এই অঞ্চলটা একটা বাণিজ্যিক অঞ্চল, এখান থেকে সরকারের রাজস্ব ইনকামও বেশি। আমাদের পৌরসভা হলো, রেলপোর্ট হলে রেলপোর্ট তো হয়ে আছে, কিন্তু সেরকম পরিস্থিতি নাই, ফ্যাসিলিটি নাই। তো সরকারের তো রাজস্ব বাড়বে, আর আমাদের এলাকার লোকজনের কর্মসংস্থান বাড়বে। বিশেষ করে আমাদের অঞ্চলের লোকজনকে রাজমিস্ত্রির কাজের জন্য বাইরে যেতে হয়, হ্যাঁ, ঢাকা। তো আমাদের কর্মসংস্থানের খুবই অভাব। উত্তরবঙ্গকে আমাদের দেশের যারা উপর লেভেলের মানুষজন আছে, দুঃখের বিষয়, উত্তরবঙ্গকে কি চোখে দেখে আমি জানি না। এদের মনে হয় এরা ধান উপজাবে, ফসল উপজাবে, আবার ওই ফল উৎপাদন করবে, এতে আমাদের খাওয়াবে, আর আমরা কিছু খেয়ে থাক। আমাদের এখানে কোনো মেগা প্রজেক্ট আসছে না, সারা বাংলাদেশে কত কি হয়েছে, কিন্তু উত্তরবঙ্গে কিছু হয়েছে? উত্তরবঙ্গে কিছু হচ্ছে? উত্তরবঙ্গে কি আমরা কি রোহিঙ্গা না একটা দেশ? চিন্তা করে দেখো, দেশের অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিছু না, কিছু হচ্ছে বলার মতো কিছু আছে? একটা কর্মসংস্থান আছে যে আমাদের শত শত লোক, হাজার হাজার লোককে জীবিকা নির্বাহের জন্য ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, দেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, যা সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু ডে বাই ডে যে একটা ডেভেলপমেন্ট আছে, কর্মসংস্থান সৃষ্টির একটা পরিকল্পনা আছে, এগুলো কোনো কাজ আমি দেখছি না। কিছু কিছু প্রতিষ্ঠান বলা বাইরে চলে গেছে, আবার কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে, আর যানজট তো আছে। সব মিলিয়ে আমরা একবারে চরম ভোগান্তির পর্যায়ে আছি, এবং আমাদের ভবিষ্যৎটা খুব খারাপ, আমি ভালো দেখি না। তো আমাদের ভবিষ্যৎ ভালো করতে হলে আমাদের নেতাদের পরিকল্পনা এবং জনগণের সহযোগিতা, এটা দল না, যে নেতায় আসুক, আজকে জামাত আছে সেই শুরু করুক, তারপরে বিএনপি আসবে, সে আবার ওই ওই একই লিগেসি ধরে কাজটা চালু রাখুক। দেখা যায় যে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছরে হলো আমাদের এলাকাটা মানে বিষয়টা হচ্ছে পরিকল্পনা তৈরি করে স্টেপ বাই স্টেপ আগে যায়, ডেভেলপমেন্টটা তো হোক, হোক, অগ্রসর হোক, কেউ না কেউ ধরুক তো এই কাজটা করুক। যখন 3 মাস আগে আমরা এই পডটা শুরু করার চিন্তা ভাবনা করি, আমি, আমার ডিরেক্টর, ক্যামেরার পিছনে দাঁড়িয়ে আছে সাদির রহমান আবিদ, ডিরেক্টর তো ঘুমিয়ে গেছে। তো আমরা যখন স্টার্ট করার প্ল্যান করি, আমরা মিটিং চলছে যে আমরা এরকম করবো রহনপুর উন্নয়ন নিয়ে, তো বাধাগ্রস্ত তো আসবো আমরা অনেকেই। আমরা যখন বলবো এখানে পানি জমছে, এখানে লাইট নাই, এখানে যানজট, এই রাস্তাটা ভাঙা, বাধা অবস্থা আসবে। কেন বাধা আসবে বলে নি, কেন বাধা আসবে এইসব বলতে গেলে? ভালো কাজে বাধা আসবেই, এটা তো মানে আমরা জানি, এটা প্রচলিত একটা কথা, এবং এটা হয়। আর কেন বাধা আসবে, কেন বাধা আসবে এটাও বলি। তুমি যে ইস্যু বানানোর কথা বলবা, তখন আমাদের আঞ্চলিক যে নেতৃবৃন্দ আছে, যারা আমাদের অভিভাবক হিসেবে কাজ করে, পৌর বলো, সংসদ বলো, সব জায়গায় যারা আমাদের অভিভাবক, তারা কিন্তু বিপদগ্রস্ত হবে বা ক্ষতিগ্রস্ত হবে।
কারণ জনগণ জানবে এদের দ্বারাই কাজ হয়, এরাই করছে না। তো বিশাল একটা সমস্যা, তাহলে এবার খাওয়াইতে হবে। তা আমি চাই, আমি এই ক্যামেরার সামনে বলছি, এবার যে কাজটা করছে এটা আমাদের এই রহনপুর অঞ্চলের উন্নয়নের জন্য কাজটা করছে, আর এটাকে আমাদের সহযোগিতা করে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের রহনপুর অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ, হাত জোর করে অনুরোধ করছি, নিজ এলাকার উন্নয়নের কথা চিন্তা করে, আমাদের জীবন মানের উন্নয়নের কথা চিন্তা করে এই ছেলেটার প্রোগ্রাম এবং কাজগুলোকে আপনারা সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, যাতে করে আমাদের এই ভয়েস, আমাদের মেসেজটা এলাকা থেকে পুরো দেশেও ছড়িয়ে যায়। তো যেটা বলছিলাম যে তখন আমরা ভাবছিলাম যেটা করবো, তো প্রাথমিকভাবে হুমকি ধামকির একটা ভয় থাকে। এখন চিন্তা করতে লাগলাম আমার একটা প্রডিউসার লাগবে যে আমাদের পিছনে শক্তি একটা অবস্থান দিবে। আবার কোন শো, একটা নন ফিকশন শো, যেহেতু এটা নন ফিকশন শো, কোনো স্পন্সর ছাড়া মাঠে নামতে পারবে না। একটা হিউজ খরচ যায় একটা এপিসোড শুট করতে বা এডিট করতে, আমাদের প্রায় 1-2 হাজার টাকা খরচ হয়ে যায়। একটা স্পন্সর লাগবে, ব্যাপার আছে। প্রডিউসার লাগবে, সব দিক থেকে লাগবে। আবার পাবলিক সাপোর্ট করবে কিনা এ একটা ব্যাপার থাকে। তো আমাদের যে শোয়ের প্রডিউসার অ্যাডভোকেট শফিকুল ইসলাম বুলু, আমার প্রতিবেশী চাচা, আমি ওনাকে আব্বা বলেই ডাকি। আমি এনাকে ছোট থেকে আব্বা বলি, সবাই জানে। ওনার যারা ফ্রেন্ড সার্কেল ওরা সবাই জানে আমি ওর ছিলাম, আমি আব্বা বলে। আমি কিন্তু পাবলিকলি ওপেন, 10টা বন্ধুর সামনে আছে, আমি আব্বা বলেই ডাকি। আমার ফোনে ওনার নাম্বারটা আব্বা লিখে সেভ করা আছে অনেক আগে থেকে। যখন বললাম যে আব্বা এরকম একটা শো প্ল্যান করছি, হ্যাঁ কর, আব্বা একটা স্টুডিও লাগবে। তো এটা কিন্তু আব্বার অফিস। আব্বা আমাকে অফিসের চাবিটা দিয়ে বললো, আজ থেকে চাবিটা তোর কাছে রেখে দে, যা ইচ্ছা কর। তারপর 2টা এপিসোড রিলিজের পর আমাদের হুমকি আসা শুরু হলো নির্দিষ্ট একটা মহল থেকে, পালাতক বাহিনীর মহল থেকে। আচ্ছা, তখন আমরা সিদ্ধান্ত দিলাম মনে হয় সেটা বন্ধ করতে হবে। এখন রাত 10টার সময় আমরা আবার সুইচ গেটে এসে আমরা মিটিং করছি, ওই মুহূর্তে আমাদের প্রডিউসার যাচ্ছে, দাঁড় করালাম, এই ঘটনা শো বন্ধ করতে হবে। শো বন্ধ করতে হবে মানে এই শো কখনো বন্ধ হবে না, রানিংটা। দেখি কি হয়। ধীরে ধীরে পাবলিকের যে সাপোর্টটা আসতে লাগলো, রাস্তাঘাটে এখন চলাচল করে মানুষ আমাদেরকে ডেকে ডেকে বলে, ভাই এই সমস্যাটা একটু বলিয়েন, ভাই এই সমস্যা একটু বলিয়েন। আমরা তখন করছি কি, ওটা যখন রাজনীতিবিদদের সামনে বসছি, এখন অভিযোগ করার জায়গাও পেয়ে গেছে। জায়গা পেয়েছে। ইনফ্যাক্ট আমাদের জিয়া চাচা, আপনার তো খুব কাছের মানুষ, আমাদের জিয়া চাচা, জিয়া চাচার এপিসোডটা গত শুক্রবার শুট করলাম। জিয়া চাচা আমাদের বললো যে একটা সময় আসবে যখন তোমরা দেখবা মানুষ সহজ ভাবে তোমাদের পাবে, তোমাদেরকে দেখার পরে বলবে যে বাবা আমার গ্রামের রাস্তাটা একটা সমস্যা, সেটা জানা হতো, মেম্বারকে জানাবে বা চেয়ারম্যানকে জানা। কারণ একটা কথা চিরন্তন সত্য, আমাদের এলাকার মেম্বাররা, একদম মেম্বার, কাউন্সিলর, তারাও কিন্তু জনগণের জন্য সময় দেয় না। সময় দেবে কিভাবে, এখানেও ব্যাপার আছে। এই যে আমাদের দুঃখের বিষয়, এই বিষয়টা না বললে হয় না, আমাদের যে ভোটের রাজনীতি, একটা মেম্বার কাউন্সিলরের ভোট করতে 10, 15, 20 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। টাকাটা কাদের পকেটে যায়? তো বিষয়টা হচ্ছে, আমি একজন সাধারণ জনগণ, ধরো আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, কেন টাকার বিনিময়ে ভোট দেব? আমি তার কাছে একটা ভোটের বিনিময়ে 5 বছর উন্নয়ন বুঝে নেব। আমি যদি আজকে তার কাছে চা খাই, ডিম খাই, 500 টাকা চাই, যে আমার ভোটটা বিক্রি করে দিই, এই টাকা যে খরচ করছে, এই টাকাটা তো তাকে উঠা লাগবে। অবশ্যই শুধু নেতার দোষ দিলে হবে না, জনগণের দোষ আছে। আর সব জনগণই না, কিছু পার্সেন্টের জনগণ আছে ঘুরবে ফিরবে খাবে। তো বিষয়টা হচ্ছে, নেতাদেরও বলবো আপনারা সচেতন হন, নিজের পকেটের টাকাটা খরচা করেন, শুধু নিজের যে কাজটা করতে হয়, নিজের যে নির্বাচনী খরচটা যেটুকু হবেই, না করলে নয়, এটা করেন, কিন্তু জনগণকে খাওয়াইয়া ভোট কিনা রাজনীতি করেন না। ধরেন একটা গ্রামে, যদি আপনার যে হিসাবে যদি যাবে ক্যালকুলেশনে, যে একটা গ্রামে 200 ফ্যামিলি আছে, তাকে 200 ফ্যামিলির জন্য মধ্যে হয়তো 10 জন টাকা খায়। হ্যাঁ, এই 10 জনের জন্য বাকি 190 জন কিন্তু পিছিয়ে পড়লো, উন্নয়নের স্বাদ ব্যাপারে না। তাহলে আপনি যেটা বলতে চাইছেন, নেতাকে বলবেন যে এই যে 10 জনকে যে আপনি বা 20 জনকে যে 20,000 টাকা দিবেন, 1,000 টাকা করে, ওই 20,000 টাকা ওই 10 জনকে না দিয়ে ওই গ্রামের একটা রাস্তায় উন্নয়ন করেন, ওই গ্রামের পাশে টিউবওয়েল দেন, ওই গ্রামে একটু লাইট বাড়াই দেন, তাহলে আপনার 200 কোটি চলে আসবে, আপনাকে 10টা ভোট বা 20টা ভোট কেনা লাগবে না। মানে এটা আপনার ক্যালকুলেশন। হ্যাঁ, এটাই এটাই আপনি বুঝেছেন। যে আমরা জায়গায় খরচ করেন, অজায়গায় না। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যে এলাকায় বসবাস করি 5 নম্বর ওয়ার্ডকে ভিআইপি ওয়ার্ড বলা হয়। তো আমার বাড়ির সামনে যে রাস্তাটা করা হয়েছিল, সবচেয়ে বাজে রাস্তাটা আমার এই বাড়ির সামনে করা হয়েছে। রাস্তায় একটু পানি হলে, বৃষ্টি হলে ওখান থেকে যাইলে বুঝতে পারবো কি বাজে একটা রাস্তা করে দিয়েছিল।
ঢালাই রোড অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু এরকম বাজে ঢালাই রোড আর নাই রংপুরে একটাও নাই। একটা মজার ঘটনা বলি, আমাদের রহনপুরে যে বিভিন্ন লোকাল রোড গুলা হয়েছে, কালো পাথরের ঢালাই বাজেট আসতো প্রাথমিক ভাবে, যে কালো পাথর দিয়ে ঢালাইটা হবে। আমার বাড়ির যেটা রাস্তা সেটা কালো পাথর দিয়ে ঢালাই করা হয়েছে। তো সাবেক কোন এক মেয়রের বাড়ির রাস্তা ঢালাই চলছে লাল ইটের কুয়া দিয়ে, আর আমি ওইখান দিয়ে যাচ্ছি। আমার বাড়ির রাস্তা যেমন ঢালাই হয় ওই সাবেক মেয়রের আমলে হয়েছিল, আচ্ছা, আচ্ছা। আর ওই সাবেক মেয়রের বাড়ির বইটা ও নিজের আমলে করেনি, আমি ভবিষ্যতে কখনো করবো। আচ্ছা। লাল পাথরের ঢালাই চলছে, তো আমি যেটা দেখলাম, দেখার বললাম দাদা কি ব্যাপার, লাল লাল কুয়া কেন, এটা কালো পাথর ঢালাই না? বুঝে বাজেট তো কালো পাথরেরই আছে, কিন্তু লাল কুয়াতে ঢালাই করছে, কি করবো? আপনি সাবেক মেয়র, এ বাজেট তো আপনার হাতে পাস করা ছিল। আচ্ছা। বুঝে চুপে যাও, সবই জানি, কিছু বলা যাবে না, কারণ আমি এখন ক্ষমতায় নাই। তাহলে যে লোকটা বাজেট এনেছিল তার বাড়ির সামনে কালো পাথর সরে গেল, লাল কুয়া ডুবে গেল, তাহলে আপনি আমি কে? আমরা তো একবারে নগণ্য ব্যক্তি, আমরা কেউ না, কেউ না। আমরা কেউ না। এই যে তুমি এপিসোড করছো, তুমি বলছো বিভিন্ন জায়গা থেকে হুমকি ধামকি আসবে, নিজের এলাকায় বসবাস করে তুমি স্বাধীনতা ফিল করছো না। না, কি একটা মানে কি একটা চক্র বা কি একটা মাফিয়া তন্ত্র কায়েম হয়ে আছে অঞ্চলে অঞ্চলে, অঞ্চল ভেদে কিন্তু আছে এটা একটা ভয় থাকে, মহিলাকে। ভয় থাকে। যেমন আমাকে যে লোকটা হুমকি দেয় আমি জানি, সে লোকটা এলাকা জানি, আপনার 5 নম্বর ওয়ার্ডেরই লোক না, মেবি 6 বসবাস 5 নাম্বারই করে ম্যাক্সিমাম টাইম। আমাকে আপনার 5 নম্বর ওয়ার্ডের স্টেশন এলাকা, আমার তো সিঙ্গেল যেতে এখন কেমন যেতে লাগে, এই না জানি ওর দুটা টোকাই বাহিনী এসে আমার গায়ে হাত তুলে না দেয়, মান ইজ্জত থাকবে না? মানুষ যদি তোমার একটা ক্ষতি হয়ে যেতে পারে। পাবলিক তো আগে আমি শরীর ছিলাম বা ইবাদত ছিলাম, আমাকে মানুষ সেভাবে চিনতো, কিন্তু এখন যেটা পডকাস্ট করছি, মানুষ একটা ভরসা করছে, একটা আস্থার জায়গা পাচ্ছে, তখন হিসাবটা আলাদা। আমার উপরে হামলা হতে পারে, আমার ডিরেক্টরের উপরে হামলা হতে পারে, হতে পারে, এটা হতে পারে, কিন্তু এটা শোনো, এই বিষয়টা হচ্ছে তুমি যে ভয় করছো প্রশাসনকে এই ব্যাপারে তোমার নোটিশ করা। এখন যদি আমি প্রশাসনকে যেটা জানাই, তাহলে সে লোকটা নিজেকে অনেক বড় হ্যাডা মারা মনে করবে যে আমি ভয় পেয়েছি। আমি ভয় পাবো না, প্রশাসনের দায়িত্ব তোমার আমাদের সবাইকে নিরাপত্তা দেওয়া। না আমার ঠিক শরীর আছে? পরিষ্কার কিন্তু কি, এটা আমি জানি। এইটা হচ্ছে আমার একটা প্লাস পয়েন্ট। আমার উপরে কেউ আঘাত করতে গেলে বা আমার উপরে দুই কথা বলতে গেলে ভাববে যে প্রডিউস কে করছে। আমি যে আপনাকে প্রশ্নগুলো করছি, প্রশ্ন তো আমার না, প্রথমত ডিরেক্টর প্রডিউসারকে দেয়, প্রডিউসার আমাকে পাস করে দেয়, আমি প্রশ্নগুলো প্রতিদিন সামনে রাখছি, কারণ আমি 2 হাত ঘোরার পরে আমার কাছে আছে। তো এখন 5 নাম্বার ওয়ার্ড যেহেতু বললেন, আপনার বাড়ি 5 নাম্বার ওয়ার্ড, আপনার 5 নাম্বার ওয়ার্ডে নির্দিষ্ট একটা পাড়া আছে, আমি নাম নিতে চাই না, লজ্জায়, কারণ এটা ফ্যামিলি শো। আপনি যখন এই পডকাস্ট আপনার স্ত্রীর সাথে দেখবেন, আপনার মায়ের সাথে দেখবেন, সে পাড়ার নাম উচ্চারণ হলে আপনি লজ্জায় পড়বেন, আমি লজ্জায় পড়বো। আমার ফ্যামিলি অডিয়েন্স যারা আছে অসংখ্য আছে, যারা হয়তো রাতের বেলায় শুয়ে নিজের স্ত্রীর সাথে দেখতে পারে, সন্তানের সাথে দেখতে পারে, জায়গার নামটা চলে আসলো, আপনি লজ্জায় পড়বেন। এক মিনিট একটা কথা বলে নি। এই যে লজ্জার কথাটা বললাম না, আমি একবার ঢাকায় মানে লোকাল বাসে জার্নি করছি, তো আমার ভাষা চাপাইয়ের ভাষায়, তখন মানে অনেক আগে তো চাপাইয়ের ভাষায় কথা বলছি, ও বুঝে নেই যে চাপাইয়ের। তা আমাকে জিজ্ঞেস করলো যে ভাই বাসা কোথায়, আমি বললাম যে চাপে নেওয়া। তো ওই পাড়াটার নাম বললো, ওই পাড়াটার নাম বললো ওই জায়গায় কি চিনেন? আমি আর শরমে লজ্জায় তাকে বলতে পারলাম না যে আমার বাসা রহনপুর। আমি না ভাই আমি চিনি না। তো নিজের মাতৃভূমি যেখানে মানে আমি যেখানে জন্মেছি সেই জায়গার নাম বলতে কিছু লজ্জায় পড়ে যায়। আমার সাথে এটা প্রচুর ঘটে। আমি যেমন মার্কেটিং কোম্পানিতে চাকরি করার কারণে আমি নওগাঁ যাই, রাঁচি যাই, প্রচুর জায়গায় যাওয়া হয়। বাড়ি কোথায়? রংপুর। রংপুর ওই জায়গাটা আছে না, এতটা লজ্জা লাগে, একবার ইচ্ছা করে থাপড়ে দেবো, আবার ইচ্ছা করে থাপড়াবো কেন, আমার আছে বলেই তো বলছে, আছে বলেই বলছে, তাহলে জায়গাটাকে আমাদের উচ্ছেদ করা দরকার। উচ্ছেদ করাটাই তো তোমার সঠিক সমাধান না, কারণ এখানে যারা বসবাস করছে এরা কিন্তু মোটামুটি ছিন্নমূল বা খুবই নিম্ন পর্যায়ের মানুষজন, যারা ইনকামের একটা সোর্স যেভাবেই হোক খুঁজে নিচ্ছে, এটা অবৈধ পথে হোক বা বৈধ পথে হোক, ইনকাম আসলে তাদের কাছে মূল ফ্যাক্টর। তো বিষয়টা হচ্ছে তাদের তাদের জন্য আমরা কি ব্যবস্থা করছি, উচ্ছেদ করে তাদের কোথায় রাখবো বা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কি হবে, এই ধরনের একটা পরিকল্পনা করে আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, তাহলে এই জায়গাটা পাক পবিত্র হয়ে যাবে। এক কথায় তাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে, নির্দিষ্ট কোনো জায়গায় তাদের ছড়াই দিতে হবে। তাদের উচ্ছেদ করলে তারা কিন্তু আবার কোনো না কোনো জায়গায় ছড়িয়ে কোনো গ্রামে বসবাস করবে, কোনো জায়গায় ভালো থাকবে, আবার তাদের অবৈধ কাজ করবে। তো এটা দেখা যাচ্ছে একটা জায়গা থেকে আরো 5টা 10টা ওয়ার্ডে ছড়িয়ে গেল, গ্রামে ছড়িয়ে গেল, এটা দেখা যাচ্ছে আরো ক্ষতিকর হয়ে যাবে। তো আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দ এবং মুরব্বীগণ
এলাকার যারা বয়োজ্যেষ্ঠ আমাদের সিনিয়র সিটিজেন আছে, তারা সকলে মিলে যদি আমরা একটা মিটিং করে আমরা একটা সিদ্ধান্তে যেতে পারি যে তাদের অমুক জায়গায় সরকারি অনেক প্রকল্প টকল্প আছে, এনজিও আছে, যারা কিনা কাজের ট্রেনিং দেয়, অনেক কিছু দেয় কাজের জন্য, কর্মসংস্থানের জন্য। তো এই পাড়াটা ভিত্তিক আমাদের একটা চিন্তা ভাবনা করে কোনো একটা সিদ্ধান্তে যাওয়া উচিত। কারণ এই যে লজ্জার বিষয়গুলো বললাম, আমাদের লজ্জা পাইতে হয়। এমনকি কোন এক সময় গল্প করতে করতে ঘরে মা বন্ধুর সামনেও যদি কোনো সময় একটা গল্প উঠে যায় বা কেউ বলে দেয়, ওইটা তো আমরা লজ্জায় পড়ি যে মুখ পাড়াটা মুখে নেওয়া যায় না। কোনো কারণে যদি পাড়াটার নাম নিতে হয় তা নিতে পারবেন না, এমন একটা জায়গা। তো আমরা সবাই জানি এরকম লজ্জাজনক একটা নিকৃষ্ট একটা এলাকার তো এলাকার কিছু মানুষ ওখানে এই অবৈধ কাজকর্ম করছে। তো আমাদের এটাকে কিভাবে সংশোধন করা যায়, এই জায়গাটা তাদের সংশোধন করে ভালো পথে আনা যায়, এই ব্যবস্থাটা করতে হবে নেতৃবৃন্দ থেকে শুরু করে এলাকার সকল সিটিজেন, সিনিয়র জুনিয়র সবাই। সম্প্রতি আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আমাদের সাংসদ জনাব মিজান স্যার, মিজান স্যার নাকি ওটা উচ্ছেদের পরিকল্পনা করছেন এবং তিনি বাস্তবায়িত করার চেষ্টা করছেন। তো আপনার কি মনে হয় উনি কতটুকু সফল হবেন? আমিও ফেসবুকে দেখলাম একটি পোস্ট, তো খুব একটা শিওর না ওনাদের এটা পরিকল্পনা আছে কিনা, কিন্তু ডাইরেক্ট উচ্ছেদ যদি করতে যাই আমার মনে হয় না উনি সাকসেস হবে। কারণ স্টেশনে আমরা দেখেছি উচ্ছেদ করতে গিয়ে কেউ সাকসেস হয় না। তো বিকল্প ব্যবস্থা করতে হবে, বিকল্প একটা ব্যবস্থা করতে হবে। যেহেতু আমাদের এই দেশে খুবই বড় একটা সমস্যা হচ্ছে কর্মসংস্থান। তো কর্মসংস্থান শর্ট থাকার কারণেই অনেকে খারাপ পথ বেছে নেয়, অনেকে ভালো থাকে। তো যারা খারাপ পথ বেছে নিয়েছে তাদের যদি আমরা মানে একটা খারাপ জায়গায় তো তৈরি হয়ে গেছে, ওখানে খারাপ কাজই হয়। তো আমরা এই জায়গাটাকে শোধন করতে গেলে সেখানকার লোকজন যারা আমাদের এলাকার অনেক বাইরেরও আছে, কিন্তু বাইরের লোকজনও আছে ওখানে, যারা বাইরের তারা কিন্তু খেতে দেওয়া দরকার, রাখার দরকার নেই। কিন্তু যারা স্থানীয় তাদের সরকারি ভাবে বা আঞ্চলিক আমাদের নেতৃবৃন্দদের কোনো একটা ইয়ার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে তাদের এখান থেকে সরিয়ে দেওয়া, তাদের থাকার ব্যবস্থা এবং কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি করে দিতে পারতো, তাহলে এই উচ্ছেদ বিষয়টা আর আসতো না। আর তারাও একটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসতো এবং আমরা একবারে সদূর প্রসারী ভাবে এই জায়গাটা মানে চিরদিনের জন্য নির্মূল করে দিতে পারতাম। এই খারাপ জায়গাটা থাকতোই না। আপনি এখন একটা কথা বললেন, সেটা হলো যে কেউ এখন পর্যন্ত সাকসেস হতে পারেনি উচ্ছেদ করতে গিয়ে। তো উচ্ছেদ করতে গিয়ে সাকসেস তো হতে পারার কারণটা কি? তারা কি এতটাই ক্ষমতাবান যারা ওখানে বসবাসরত তারা, নাকি তাদের কোনো গডফাদার আছে? আপনার ওপিনিয়নটা কি? অবশ্যই তাদের গডফাদার আছে। আপনার পাশে এখানে চোর আছে, চোরদেরও গডফাদার আছে। এখানে যারা অবৈধ ব্যবসা করে তাদেরও গডফাদার আছে। গডফাদার হয়তো একজনই, তাদের সাঙ্গপাঙ্গ আছে। তো বিষয়টা হচ্ছে না, বিষয়টা হচ্ছে আমি এই সম্বন্ধে কিছু বলতে যাচ্ছি না, কিন্তু এগুলো তদারকি বা তদন্তের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করলে পারবে এদের পিছনে কারা আছে, এটা তাদের দায়িত্ব। আর আমরা যেহেতু জানি সবাই যে এই বিষয়গুলো হয়, ওখানে ঘটে, এদের পিছনে কোনো বড় শক্তিও আছে, সেই শক্তিকেও নির্মূল করা হোক। বা আমাদের প্রশাসনের কাছেও আমি দাবি জানিয়ে রাখলাম, এইটা নির্মূল করতে আপনারাও সহযোগিতা করুন, আমরাও আপনাদের সাথে থাকবো, কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের এলাকার বিষয়, অবশ্যই আমরা আপনাদের সাথে আছি। আপনারা পারলে আপনারাও করুন। আর আমাদের যে সাকসেস হয় না, আমাদের নেতা যদি সাকসেস হয়, সংসদ সদস্য বলেছেন উচ্ছেদ করবেন, তো তেনার জন্য শুভকামনা রইল, এরকম উদ্যোগ গ্রহণ করুক, আমরা আছি তার সাথে। থাকলো, হ্যাঁ, থাকলো, এরকম একটা কাজ করুক, ইতিহাসে লেখা থাকবে তার নাম। ইনশাআল্লাহ যে নেতাই করুক, ইতিহাসে লেখা থাকবে যে অমুক নেতা আসার পরে আমাদের একটা এলাকায় ভালো কাজ করেছে। এখন আপনার আমাদের যেহেতু এমপি রহনপুরের মিজান স্যার, এমপির কাছ থেকে আমাদের এই এলাকার জন্য নাচল কমাসপুর বলা এই এলাকায় চাওয়ার জন্য শর্ট করে 3টা কারণ চান, যে এই 3টা জিনিস হলে আপনার এই 3টা উপকার হবে খুব অল্প সময়। এমপি সাহেবের কাছে যেটা চাইতে পারি সেটা হচ্ছে আমাদের আঞ্চলিক উন্নয়নের জন্য যেসব সরকারি যে উন্নয়নমূলক কাজগুলো আছে, এই কাজগুলো যাতে তিনি না আসলেও চেষ্টা করে আনেন। যে কোনো উন্নয়নমূলক কাজ, এর আগে যখন বললা যে আমাদের একটা এই বিডিআর ক্যাম্প গোবরাতলায় চলে গেছে, ফায়ার সার্ভিস চলে গেছে, তো এই ধরনের কাজগুলা যাতে মানে উন্নয়নমূলক যে কাজগুলা
সেগুলো যাতে রোহনপুরে আসে, রোহনপুরে হয়, রোহনপুর থেকে যাতে ছুটে না যায়, আমাদের এই লবটা যাতে না হয়। এটা 3 থানাতে যে কোনো কাজ আছে যাতে আমাদের এলাকা থেকে বাইরে হয়ে না যায়। নাচুকা বন্ধগুলো খোলা রাখবে। বলা হয় যেখানে যেটা দিচ্ছে সঠিকভাবে নিয়ে এসে ওখানে করুক, আমাদের এলাকার উন্নয়ন হোক, আশেপাশের এলাকার উন্নয়ন হোক। যেহেতু উনি 3 থানার এমপি, 3 থানার ব্যাপারে এটা আমি বললাম, কিন্তু আমি বিশেষ করে আমাদের এলাকা নিয়েই বলবো। অন্যান্য এলাকার যারা আছে ওনারা ওনাদের এলাকার জন্য চাইবে, এটা স্বাভাবিক। আমাদের রহনপুরের এমপি, আমাদের রহনপুর উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে। আমরা ভোগান্তির শিকার, চরম ভোগান্তির শিকার প্রতিদিন। তো আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই। এই জন্য যা করা লাগে এমপি সাহেবকে করতে হবে, আমরা সহযোগিতা করবো। আর বিশেষ করে 2টা কাজ, মানে একটা কাজ তো বললাম, এর মধ্যে একটা কাজ হচ্ছে এই রেল বন্দর যেটুকু দরকার, রেল বন্দরের অবকাঠামো করার জন্য যেটুকু দরকার, যা যা করতে প্রয়োজন, এইটার জন্যও আমি জোর দিতে বলবো এবং সংসদে কথা বলতে বলবো আমাদের এমপি সাহেব দাঁড়ায় আমাদের এলাকার সমস্যার কথা বলবে, আমাদের এলাকার কোর্টের কথা বলবে। আমি এটা চাই এমপি সাহেব বলুক। অন্যান্য জায়গায় যখন সংসদ সদস্যের বক্তব্য দিতে দেখি তখন আমার একটা মনে জাগে যে আমাদের এলাকার স্পৃহা জাগে। আর আমার মাঝে মধ্যে মনে হয় নিজেই বক্তব্য দিই সংসদে গিয়ে, তো যাই হোক, ওটা পরে চিন্তা বা পরে অন্য বিষয়। তো আমি এটা আসছে জামাতের এমপি, আবার পরে অন্য কোনো দলের এমপি আসবে, তো আমি চাই আমাদের এলাকার একদম শক্তিশালী নেতা তৈরি হোক এবং সারা বাংলাদেশে চিনুক যে এটা রহনপুরের এমপি কথা বলছে, সবাই জানবে। এমন এমন কথা বলবে এলাকার সম্বন্ধে, ন্যাশনাল ইস্যু নিয়ে, সবকিছু নিয়ে বলতে হবে, কথা বলতে হবে। 3 নাম্বারটা হচ্ছে উনি যে উদ্যোগটি নিয়ে পোস্ট করেছেন, তুমি বললা, আমি ওই পাড়াটার কথাই বলবো। এটা চিরতরে নির্মূল করার চেষ্টা করুক এবং মাদক মুক্ত একটা সমাজ আমাদের উপহার দিক। আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, শুধু পাড়াটা যে সমস্যা মনে করছো এটা না, এখান থেকে যে মাদকের কারণে যে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। আর কর্মসংস্থানের ব্যবস্থার জন্য যেটাই হোক, সরকারি অনেক প্রজেক্ট যাই হোক, আমাদের এলাকার লোকজনের কর্মসংস্থানের খুবই অভাব। ব্যবসাও অল্প স্বল্প, কিছু ব্যবসা ছাড়া ব্যবসা নাই। তো যাতে ব্যবসার সুযোগ সৃষ্টি হয়, কর্মসংস্থান সৃষ্টি হয় এবং আমাদের জীবনমান আরো উন্নত হয় এই অঞ্চলের মানুষের, এই কাজটা আমাদের সংসদ সদস্যকে করতে হবে। এটা আমাদের দাবি, আমার দাবি। আমাদের লোকজনকে বলবো আপনারাও এই দাবিটাই করেন। ইনশাআল্লাহ এই ক্লিপটা আমি মিজান স্যারের কাছে পার্সোনালি পাঠিয়ে দেবো। আশা করবো স্যার এই ক্লিপটা দেখার পরে ব্যাপারটা বিবেচনায় রাখবেন। এবার এমপি সাহেব গেল, এবার যদি আমি আসি, আমাদের বর্তমানে রংপুর পৌরসভার মেয়রের আসনটা শূন্য আছে। হ্যাঁ, ভরবে এক সময়, অবশ্যই বলবে। তো ভরাট হওয়ার পরে যিনি এসে দায়িত্ব গ্রহণ করবেন, যিনি নগরপিতা হবেন আমাদের, ওনার কাছ থেকে কোনো কিছু চাওয়া, 3টা চাওয়া আপনার পৌরসভার উন্নয়নের জন্য, 3টা চাওয়া। আমার পৌরসভার উন্নয়নের জন্য, যেহেতু আমাদের আলোচনার মধ্যে অনেক কিছু বের হয়েছে, তার মধ্যে থেকে তিনটা কথা আমার বলা জরুরি। এটা চাইবই আমি, এটা আমার দাবি। ভবিষ্যৎ যিনি মেয়র হবেন তার কাছে আমার দাবি, জনমানুষের দাবি। হ্যাঁ, তো আমার মাধ্যমে আমি বলছি, তোমার পডকাস্টের মাধ্যমে, যাতে এই ভিডিও থাকে এবং শোনার পরে ওই কাজগুলো করার চেষ্টা করে। বিষয়টা হচ্ছে আমাদের যানজট নিয়ে যে সমস্যাটা আছে, এটা 1 নাম্বার ইস্যু। আর নগর পরিকল্পনার মধ্যে কোন একটা ওয়ার্ড, হাইওয়ে বলেন বা গ্রামের একটা রাস্তা বলেন বা কোন একটা ওয়ার্ডের রাস্তা বলেন, যেসব রাস্তার কারণে যানজট সৃষ্টি হয় বা যেসব প্রতিষ্ঠান অবৈধ দখলদারের জন্য সমস্যা সৃষ্টি হয় রাস্তায়, আর মনে মনে যে আমাদের স্ট্যান্ড গুলো আছে, ভ্যান পার্কিং করে, অটো স্ট্যান্ড, বাস যেখানে সেখানে দাঁড়ায় লোক নামায় উঠায়, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যানজট মুক্ত করা প্রধান দাবি, কিন্তু এসব বিষয়গুলো মাথায় রাখতে হবে, কারণ পরিকল্পনার একটা অংশ হিসাবে। কারণ মোড়ের মধ্যে, কলেজ মোড়ে দেখবে, কলেজ মোড়ে দেখবে ভ্যান দাঁড়ায় আছে, দুদিকে গাড়ির মানে কেউ কোন একটা গাড়ি দাঁড়াবে, সেটা জায়গা নাই, আবার এর মধ্যে কোন একটা বাস লোক নামাইতেছে, তখনই তো জ্যামটা লেগে যায়। আমাদের অটো স্ট্যান্ড গুলা, যে ভ্যান স্ট্যান্ড গুলা, এগুলা দেখা যাচ্ছে মোড়ের 100 ফিট বাইরে বা যেটুকু দূরত্বের প্রয়োজন, যেটুকু দূরত্ব থাকলে জ্যাম লাগবে না, জনগণের অসুবিধা হবে না, এটুকু জায়গা দূরত্ব বজায় রেখে এই ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড গুলো করা দরকার। এবং অবৈধ যেগুলো স্থাপনা রাস্তার পাশে, এগুলা মোটামুটি ভাবে ক্লিয়ার করতে হবে।
এটা একটা দাবি। আর যে পাড়ার কথা বললাম, এ পাড়ার নিয়ন্ত্রণ করতে গেলে মাদক মাদক এখান থেকে মাদক খুব ভাবে বিস্তৃত এখান থেকে। তো মাদক নিয়ন্ত্রণের জন্য এই পাড়া নিয়ে যেমন এমপি সাহেবকে দাবি জানিয়ে রেখেছি, মেয়র সাহেবকেও দাবি জানিয়ে রাখলাম। কারণ স্থানীয় আমাদের নগর পিতা উনি, নগরের মধ্যে কিছু হলে উনি কিন্তু সবচেয়ে আগে থাকবে আমাদের। উনি যখন আমাদের সামনে থাকবে তখন এমপি সাহেব মানতে বাধ্য। তো মেয়র আসুক, এখন তো শুরু করেনি, তো মেয়র আসুক, মেয়রকে সামনে রেখে আমরা চাই মেয়রের কাছে দাবি দিয়ে এমপি পর্যন্ত পৌঁছাইতে। ঠিক আছে, তো মেয়রের কাছে এটাও দাবি থাকবে এই কাজটা যাতে উনি করেন, আমাদের জনগণকে নিয়ে যাতে এই সমস্যাটার সমাধান করেন এবং যাতে চিরতরে এটা মুছে ফেলা যায় এই কালো দাগটা রহনপুরের বুক থেকে, এই ব্যবস্থাটা তিনি করেন, এই দাবিটা রাখেন। এবার 3 নম্বর দাবি। 3 নম্বর দাবি হচ্ছে নির্বাচনের পরে আমাদের জনগণের সাথে যে নেতাদের দূরত্ব তৈরি হয়, আমি কিন্তু মন থেকে এটা চাই না। আমি চাই ইবাদতের সাথে বসে মেয়র সাহেব গল্প করবে, এলাকার সমস্যার কথা জিজ্ঞেস করবে। যে চাচা মাঠে ধান কাটছে না, ওই চাচাকে জিজ্ঞেস করবে যে ধান কাটতে গিয়ে সমস্যা হচ্ছে নাকি, বা ধানের বাজার কেমন আছে। মানে আমাদের সাথে মিশবে এক কথায়। রাজমিস্ত্রির কাজ করছে, সমস্যা নাই, ওর কাছেও যেতে হবে, ওর কথাও শুনতে হবে। জনগণের সাথে মেশার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের নেতাদের মধ্যে নাই। অথচ বিভিন্ন দেশে দেখবেন প্রধানমন্ত্রীকেও প্রধানমন্ত্রী মনে হয় না, মানুষের সাথে হাঁটছে, চলছে, ফিরছে। নেপালের প্রধানমন্ত্রী করছে। আমরা কিন্তু এটা চাইছিলাম আমাদের দেশে এটা হবে, কিন্তু সম্ভব না। এই দেশে অনেক সিকিউরিটির বিষয় আছে, কিন্তু আমাদের সাধারণ নেতারা তো পারেন। একজন মেয়র হওয়ার পরে মোটর সাইকেলে ঘুরবেন, তার পিছে 5-10 জন, তার নিজস্ব লোক থাকবে। আমি যাইতেই ভয় পাবো। আমি মানে তার এমনই একটা সিচুয়েশন তার পাশে ক্রিয়েট করে রাখে লোকজন, একদম সাধারণ জনগণ মনে করে না যে আমি ডাইরেক্ট যেতে পারবো। তখন ডাইনার বাঁধা খুঁজে যে ইবাদত ডাইনার, ইবাদত একটা ব্যবস্থা করে দাও, আমি কথা বলবো। এটা যাতে না হয়, মেয়রের সাথে কথা বলবো ডাইরেক্ট গিয়ে বাসায়, অফিসে, আমার নেতার কাছে আমি সবসময় যাইতে পারবো। এই দরজাটা খোলা রাখতে হবে। হবে জায়গাটা মসৃণ রাখতে হবে। হ্যাঁ, এটা নেতার জন্য উপকার, নেতার জন্য ব্যাপক উপকার। কারণ তার ভবিষ্যতের রাজনীতিটা কিন্তু ব্যাপক বিস্তৃত হবে। মানুষ দোয়া করবে, মানুষের যখন তুমি বুকে টেনে নিবা, পোশাক দেখবে না, কর্ম দেখবে না, কোনো কিছু দেখবে না, মানুষ হিসেবে মানুষকে বুকে টেনে নিবা। নেতা হিসাবে নগর ভিতরে আমার একটা দায়িত্ব আছে, তুমি অভিভাবক, তোমার ভোট দিয়ে আমরা এই অভিভাবকের দায়িত্ব দিয়েছি। অভিভাবক হিসাবে তুমি তোমার পরিবারের লোকজনদের নিজের বুকের ভিতরে ঢুকাই নিবা, পাশে বসায় কথা বলবা। আমরা এরকম একটা নেতা চাই। আপনার যে দাবিগুলো শুনলাম আমার খুবই পছন্দ হয়েছে। আসলে এগুলো রহনপুরবাসীর প্রাণের দাবি। রহনপুরে যে 35,000 ভোটার, কিংবা আমাদের 3 ধরনের 4.5 লাখ ভোটার, প্রত্যেকের প্রাণের দাবি এগুলো, সেটা এমপির কাছে চাইলে বা মেয়রের কাছে। তবে যাই হোক, 3 জন আমাদের মেয়র ক্যান্ডিডেট, ইনশাআল্লাহ 3 জনের মধ্যে কেউ একজন বসবে অবশ্যই আমরা এই 3 জন ক্যান্ডিডেটকে আমরা এই ক্লিপটা পাঠিয়ে দিব, যেন ওনারা এটাকে বিবেচনায় রাখেন, যেন মনে হয় যে হ্যাঁ, নয়ন ভাই যেটা বলেছে সেটা পারফেক্ট কথা বলেছে, সেটা হওয়া দরকার, হওয়া জরুরি। এখন জানি না 3 জনের মধ্যে কে বসবে। তরিকুল ইসলাম মুকুল চাচা বসতে পারে, তারেক আহমেদ ভাইও বসতে পারে, কিংবা আশরাফুল ইসলাম চাচা বসতে পারে। 3 জনের মধ্যে কেউ একজন আমাদের নবমিতা হচ্ছে। তো আমরা 3 জনের কাছে পার্সোনালি এই ভিডিওটা পাঠিয়ে দিব, প্লাস জনগণের জন্য এটা উন্মুক্ত থাকবেই। আর 3 জনের জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আর 3 জনকে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভোটের রাজনীতি না, জনগণের রাজনীতি করেন। জনগণের ওই যে টাকার বিষয়টা বললাম, যে মানুষ ওই যে 10%, 20% মানুষকে খাইয়ে তাদের পকেটে টাকা ভরে আবার সেই টাকা উত্তোলন করার জন্য অবৈধ পন্থা অবলম্বন করা, এসব যাতে আপনাদের মধ্যে না হয়। আমরা ভালো কিছু দেখতে চাই, যেটা নিদর্শন হয়ে থাকবে আমাদের আগামী প্রজন্মের জন্য। আপনাদের ফলো করে তারাও করবে। আপনারা একটা নজির গড়েন, যেটা দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বলবে হ্যাঁ, আমাদের একজন নেতা ছিল, আমাদের সাথে মিশতো, আমাদের সাথে বসতো, আর ভোট করেছে। সে ভোটে খরচা না করে যে আমাদের পুরনো একটা রাজনৈতিক কালচার আছে সেটাকে পুরোপুরি ভাবে মিশিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা সরিয়ে দিয়ে তিনি একটা নতুন রাজনীতির নজির করেছেন আমাদের জন্য, যেটা করলে জনগণের উপকারে কাজ করা যায়। যেহেতু নির্বাচনী খরচটা কমে আসছে, মানে এক্সট্রা কোনো খরচ হচ্ছে না মানুষকে খাওয়াইয়া, তো সেহেতু সে টাকাটা আমাদের উন্নয়নমূলক কাজ থেকে সরবে না। আমাদের কাজগুলো মান ভালো হবে এবং আগামী প্রজন্ম এদের দেখে, আমাদের নেতাদের দেখে শিখবে যে কিভাবে রাজনীতিটা করলে ভালো কিছু করা যায় জনগণের জন্য।
এটাই আর কি, আর বেশি কিছু বলতে চাই না আমার আসলে ভিডিও জনগণের পালস বুঝে রাজনীতি করলে না, ওই নেতা লাইফ লং রাজনীতি করতে পারে। এটা আরে মানুষের উপরে জবরদস্তি না, অস্ত্র ঠেকায় না, মানুষকে ভালোবাসা দেন, 100 বছর থাকেন, মানুষ আপনারে মাথায় তুলে রাখবে। আর আপনি যদি বন্ধুদের নল ঢাকায় ক্ষমতা বেঁচে থাকতে চান, 5 বছরই ক্লোজ। আপারা দেখছেন না, আপা পালাই গেছেন, এই হচ্ছে অবস্থা। একদিন একদিন না একদিন পতন হবেই আপনি জবরদখল করলে। তো এটা মাথায় রাখেন, বিগত দিনের ইতিহাস নিজের চোখে দেখেছেন, এসব চিন্তা করেই আগামী রাজনীতিটা আপনারা করেন। তো যাই হোক, অনেক কথাই হলো আপনার সাথে, অনেক ভালো লাগলো আজকের আড্ডাটা দিলাম, জমলো, খুশি হয়েছি। আপনাকে অসুস্থ দেখে আমরা দুঃখ পেয়েছি, হাজি ভাইকে বলতে গেলে আপনি যেভাবে চোখে পানি নিয়ে আসলেন, রংপুর উন্নয়নে আপনার যে চিন্তা ভাবনা গুলা বললেন, খুব ভালো লাগলো। আশা করি আমাদের মেয়র মহোদয়, এমপি মহোদয়, তিনারা আপনার এই যৌক্তিক দাবিগুলা তারা সমর্থন করবে, তারা আপনার দাবিগুলা মানার চেষ্টা করবে, কারণ আপনার দাবিগুলো ছিল জনগণের দাবি। কিন্তু খুব ভালো লাগলো। আর শেষ করছি, কিন্তু শেষ করছি না, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার সাথে আমরা আবারও আড্ডা দিব, আবারও গল্প করবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নতুন কোনো ইস্যু নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। আর দর্শক, আজকে আমাদের নয়ন ভাই কথা বললো আপনাদের জন্য, জনগণের উন্নয়নের জন্য, জনগণের কথা বললেন আজকে আমাদের নয়ন ভাই। কি কি কম আছে, কি কি প্রয়োজন, কি কি ফ্যাসিলিটি নাই, এসব ইস্যু নিয়ে আজকে কথা হলো। আশা করি আপনার এই দাবিগুলো যদি যৌক্তিক মনে হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।